তাহলে ক্লোরিন এই এখন আনপেয়ার্ড ইলেকট্রনটা থ্রু দিয়ে বন্ডিং তৈরি করার চেষ্টা করছে এই তিনটে আনপেয়ার্ডের সঙ্গে। তাহলে আমরা ভালো করে একবার বুঝে নেওয়ার চেষ্টা করি কি হলো সিনারিওটা। সিনারিওটা এটা হলো যে ফসফরাস ছিল, কি ছিল আমাদের কাছে ফসফরাস আছে। এবার এই ফসফরাস আছে, তার 3s2 3p3 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, যেখানে তিনটে আনপেয়ার্ড আছে অলরেডি। এবারে তারা একসাথে সংকরায়িত বা হাইব্রিডাইজ হয়ে গেছে, sp3 হয়ে গেছে হাইব্রিডাইজেশন, যেখানে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন এখনো রয়ে গেছে। এবারে ক্লোরিনের কাছে একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, কারণ একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, কারণ 3s2 3p5 একটা আছে। তো ওই আনপেয়ার্ড ইলেকট্রনটার সঙ্গে ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রনটার সঙ্গে ফসফরাসের যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো ছিল sp3 অরবিটালে, তাদের বন্ডিং হলো। এই PCl3 আমরা কেমিক্যাল বন্ডিং অনেকবার করেছি। এর ফলে তৈরি হয়ে গেল PCl3, যেখানে কিনা কি দাঁড়ালো ফাইনালি VACPR থিওরিকে যদি নিয়ে আসি, VACPR থিওরি বলবে এখানে টোটাল কতগুলো ইলেকট্রন পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ার, যার মধ্যে একটা লোন পেয়ার আর 3টে বন্ড পেয়ার। তাহলে একটা লোন পেয়ার আছে আর 3টে বন্ড পেয়ার আছে। সংকরায়ন কেমন? সংকরায়ন হচ্ছে sp3, যার কাছে একটা লোন পেয়ার আছে, sp3 যার কাছে একটা লোন পেয়ার আছে। তাহলে এই দুটো থেকে আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে মলিকুলটার আকার আকৃতি জিওমেট্রি শেপ কেমন হবে। মলিকুলটার আকার আকৃতি জিওমেট্রি শেপ এরকম দেখতে লাগবে। মানে কিরকম দেখতে লাগবে? এটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। ট্রাইগোনাল পিরামিডাল মনে রাখতে গেলে কিরকম মনে রাখতে পারি? মাথা কাটা টেট্রাহেড্রাল, ট্রাইপড উইদাউট ক্যামেরা। টেট্রাহেড্রাল হলে কি হতো? যদি মিথেন হতো, মিথেনে CH4, সেখানেও sp3, কিন্তু সেখানে 4টেই বন্ড পেয়ার হতো, লোন পেয়ার থাকতো না। মিথেন যদি হতো CH4, তাহলে যদি মিথেন হতো 4টেই বন্ড পেয়ার হতো, sp3 হতো, কোনো লোন পেয়ার থাকতো না, সেটা হতো ট্রাইপড উইথ আ ক্যামেরা টেট্রাহেড্রাল। ট্রাইপড উইথ আ ক্যামেরা টেট্রাহেড্রাল মিথেন হলে হতো, কিন্তু এটা মিথেন নয়। এর একটা লোন পেয়ার আছে, বন্ড পেয়ার নেই, বন্ড পেয়ার 4টে নেই, একটা লোন পেয়ার আছে, 3টে বন্ড পেয়ার আছে। তাহলে ওপরের যে ক্যামেরা বন্ড পেয়ারটা সেটা এখন আর থাকবে না, অনলি ট্রাইপড। ট্রাইপড জিওমেট্রিটাকে আমরা বলবো ট্রাইগোনাল পিরামিডাল। দেখতেই পাচ্ছি জিওমেট্রিটা কেমন দেখতে হচ্ছে। উপরে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার যেটা আছে এখানে কিন্তু কোনো বন্ড নেই, সেটা হচ্ছে লোন পেয়ার, দিস ইজ লোন পেয়ার। আর এই 3টে বন্ড আছে, যেখানে মিডল এলিমেন্টটা হয়ে গেছে sp3। তাহলে এটা হচ্ছে ফসফরাস, যে কিনা sp3, বাকি 3টে হচ্ছে হ্যালোজেন PCl3 ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। PCl3 জিওমেট্রি, যেখানে ফসফরাস আছে sp3 তে, ফসফরাস আছে sp3 তে, PCl3 জিওমেট্রি হচ্ছে ফসফরাস আছে sp3 তে, জিওমেট্রি ট্রাইগোনাল পিরামিডাল, এবং মাথায় আছে একটা লোন পেয়ার, যে লোন পেয়ারটা বন্ডিং এ পার্টিসিপেট করছে না। এটা হয়ে গেল তাহলে এদের হ্যালাইডদের জিওমেট্রি। আশা করি পুরোপুরি হ্যালাইডদের জিওমেট্রি কেমন ভাবে ডিসাইড হচ্ছে আমরা PCl3 এক্সাম্পল নিয়ে বুঝলাম। সেম ওয়েতে NCl3 এর জন্য হবে, যে কারোর জন্য হবে। যদি NCl3 বলতে হয় এটা নাইট্রোজেন হবে, সেক্ষেত্রে PCl3 ওটা ফসফরাস হয়েছে, AsCl3 আর্সেনিক ট্রাইক্লোরাইড, AsCl3 এটা আর্সেনিক হবে। তো সেম ওয়েতে একই রকম ভাবে। ওকে, তাহলে জিওমেট্রিটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, বন্ডিংটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন দেখবো বিভিন্ন রকম PF3 হতে পারে, PBH হতে পারে, PIC হতে পারে, সবই একই রকম ভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, সব হ্যালোজেন গুলোই, সব হ্যালাইড গুলোই ট্রাইহ্যালাইড, এরা সবাই কি ট্রাইহ্যালাইড। তাহলে সমস্ত ট্রাইহ্যালাইড গুলো কিন্তু সেম ওয়েতে তৈরি হচ্ছে। এখন এই এতগুলো যে ট্রাইহ্যালাইড আছে ফসফরাসের, PF3 হতে পারে, PCl3 হতে পারে, PBH হতে পারে, PIC হতে পারে, এদের বন্ড অ্যাঙ্গেলটা কেমন থাকছে? তো সবগুলো স্ট্রাকচার একটু ড্র করে নিই আমরা আগে, বন্ড অ্যাঙ্গেল বোঝার জন্য। এটা হবে সবগুলোতেই ট্রাইপড পার্টটা আছে, কিন্তু ক্যামেরা পার্টটা কোথাও নেই। এই হচ্ছে PF3, এই হচ্ছে PCl3। দেখতেই পাচ্ছ নিচের পোর্শনটা ট্রাইপড, উপরেরটাতে ক্যামেরাটা নেই, ওখানে লোন পেয়ার বসে আছে। এই হচ্ছে তোমার PBr3, এই হচ্ছে তোমার PI3, রাইট? এই হচ্ছে আমাদের সিচুয়েশন। এবারে বলছে ভালো করে দেখো বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল কি করে হবে? যদি বন্ড পেয়ার গুলোর মধ্যে ভালো করে যে কোনো একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি বন্ড অ্যাঙ্গেলটা কিরকম করে ভ্যারি করে, বন্ড অ্যাঙ্গেলটা কেমন করে ভ্যারি করে সেটা বোঝার জন্য আমরা এই একটা এক্সাম্পল নিচ্ছি। এই ফসফরাস আছে, 3টে হ্যালোজেন আছে, ওকে, এই লোন পেয়ার আছে। এই বন্ড পেয়ার গুলোর মধ্যে যদি রিপালশন বেড়ে যায়,
তাহলে বন্ড অ্যাঙ্গেল কিন্তু ওপেন হবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল কখন ওপেন হয়? সেটা হচ্ছে বন্ধন জোড় বা বন্ড পেয়ার বিকর্ষণ যদি বাড়ে, তাহলে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল বাড়ে। এটা হচ্ছে আমাদের লজিক। বন্ড পেয়ারদের মধ্যে বিকর্ষণ, এই বন্ড পেয়ার গুলোর মধ্যে বিকর্ষণ যদি বাড়ে তাহলে বন্ড অ্যাঙ্গেল বাড়বে। কিন্তু যদি লোন পেয়ারের সঙ্গে বিকর্ষণ থাকে, লোন পেয়ার, তখন কিন্তু বন্ধন কোণ কমে যায়। তাই লোন পেয়ার তো সবেতেই আছে, লোন পেয়ারের সঙ্গে বিকর্ষণ সবগুলোতেই একই রকম আছে, তো বন্ড অ্যাঙ্গেল যা হওয়ার কথা তার থেকে একটু কম হবে। কিন্তু তাহলে এখানে হ্যালোজেন গুলো তো একই নেই, তাহলে দেখতে হবে বন্ড পেয়ার বিকর্ষণটা কোথায় বেশি। অর্থাৎ পিএফ বন্ডের সঙ্গে নিজেদের মধ্যে পিএফ বন্ডে এখানে রিপালশন বেশি, না পিসিএল এ বন্ডে রিপালশন বেশি, না পিবিআর বন্ডে বিকর্ষণ বেশি, না পিআই বন্ডে বিকর্ষণ বেশি। কোনটাতে বিকর্ষণ বেশি বা রিপালশন বেশি সেটা আমাদের দেখতে হবে। যেখানে রিপালশন বেশি হবে সেখানেই বন্ধন কোণটা বাড়বে। কারণ দেখে নাও, এই বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন হলেই এরা দূরে দূরে যাবে এবং বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল বাড়বে। ক্লিয়ার ব্যাপার? বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন হলে এরা দূরে দূরে যাবে এবং বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল বাড়তে থাকবে। তো বন্ড পেয়ারের মধ্যে রিপালশন কোথায় বেশি দেখতে হলে আমাদের এদের ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি ইলেকট্রোনেগেটিভিটি থেকে? ভালো করে দেখো, ফ্লুরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন হচ্ছে দারুণ ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই বন্ড পেয়ারটাকে ফ্লুরিন পুরো নিজের দিকে টেনে রাখবে। মানে বন্ড পেয়ারটা কোথায় থাকবে? একদম এরকম জায়গায় থাকবে, কারণ ফ্লুরিন বন্ড পেয়ারকে পুরো নিজের দিকে টেনে রেখে দেবে, তাই না? তাহলে ফ্লুরিন যদি নিজের দিকে বন্ড পেয়ারকে টেনে রাখে, এদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। কিন্তু আয়োডিন এ কি অতটা ইলেকট্রোনেগেটিভ? এ তো অনেক কম ইলেকট্রোনেগেটিভ। তাহলে এখানে বন্ড পেয়ার কি আয়োডিনের দিকে অতটা থাকবে? না, থাকবে না। তাহলে বন্ড পেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স কিন্তু এখানে কম। তার মানে ইলেকট্রোনেগেটিভ যদি হ্যালোজেনটা হয়, হ্যালোজেনটা যদি ইলেকট্রোনেগেটিভ হয়, সে হ্যালোজেনের দিকে, বন্ড পেয়ার গুলো হ্যালোজেনের দিকে চলে যাচ্ছে, আর বন্ড পেয়ার হ্যালোজেনের দিকে চলে গেলে ডিস্টেন্স দেখতে পাচ্ছি ক্লিয়ারলি বেড়ে গেছে। আর ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে বিকর্ষণ কমবে, বিকর্ষণ কমলে বন্ধন কোণ কমবে। কারণ বন্ড পেয়ার ইলেকট্রন গুলোর মধ্যে দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব বাড়লে বিকর্ষণ কমে যাবে, রিপালশন কমে যাবে। এখানে দূরত্ব কম আছে তাই বিকর্ষণ বেশি থাকবে। তার মানে লজিকটা কি দাঁড়ালো? এখানে আরো একটা এলো, সেটা হচ্ছে কি বন্ড পেয়ার ডিস্টেন্স, বন্ড পেয়ার দূরত্ব বা ডিস্টেন্স। তিনটে পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। এই তিনটে পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে বন্ধন কোণে বিচার করতে গেলে। তাহলে আমরা এবারে অর্ডারটা আরামসে সাজিয়ে নিতে পারবো। যে ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা এখানে বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে বন্ড পেয়ার গুলো সব ফ্লুরিনের দিকে চলে এসেছে। বন্ড পেয়ার যদি ফ্লুরিনের দিকে চলে আসে তাহলে বন্ড পেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স বেড়েছে, বন্ড পেয়ার দূরত্বটা বাড়ছে, তড়িৎ ঋণাত্মকতা যদি বাড়ছে হ্যালোজেনটার, তাহলে হ্যালোজেনটার তড়িৎ ঋণাত্মকতা বাড়লে হ্যালোজেনটার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়লে হ্যালোজেন গুলোর দিকে বন্ড পেয়ার চলে আসছে। হ্যালোজেন গুলোর দিকে যদি বন্ড পেয়ার চলে যায়, বন্ড পেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে, বন্ড পেয়ারদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে বিকর্ষণ কমবে, আর বিকর্ষণ যদি কমে যায় তাহলে বন্ধন কোণও কমবে। কারণ বিকর্ষণ হলেই তবে বন্ধন কোণটা বাড়ে, বিকর্ষণ না হলে বন্ধন কোণ কমে যাবে। ক্লিয়ার ব্যাপার? তাহলে বিকর্ষণ যদি কমে যায় তাহলে বন্ধন কোণের মান বা বন্ড অ্যাঙ্গেলের মানও কমে যাবে। তাহলে এইখানে বন্ধন কোণ সব থেকে কম, ওইখানে বন্ধন কোণ সব থেকে বেশি হওয়ার কথা। একবার চেক করে দেখা যাক তাই হয়েছে কি? একদম দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে তাই হয়েছে। যে এখানে কেন, তাহলে আশা করি মাথায় ঢুকে গেল যে কি হয়েছে এখানে ফ্যাক্টরটা। ইলেকট্রোনেগেটিভিটি ভালো করে বুঝে নাও। ইলেকট্রোনেগেটিভিটি, এই হ্যালোজেন গুলোর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তড়িৎ বেশি হবে হ্যালোজেনটার, ঠিক আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেনটার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে ওই হ্যালোজেনের দিকেই বন্ড পেয়ার আসবে। হ্যালোজেনের দিকে যদি বন্ড পেয়ারটা শিফট হয়ে যায়, বন্ড পেয়ারদের নিজেদের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে গেল, আর ডিস্টেন্স বেড়ে গেলে ওদের মধ্যে বিকর্ষণ বা রিপালশন কমে গেল, রিপালশন কমে গেলে কিন্তু বন্ড অ্যাঙ্গেল ছোট থাকবে। আর যদি হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভ না হয়, হ্যালোজেনটা যদি ইলেকট্রোনেগেটিভ না হয় তাহলে বন্ড পেয়ারকে নিজের দিকে টানছে না, তার মানে বন্ড পেয়ারটা একদম হ্যালোজেনের দিকে শিফট হয়ে নেই, মাঝামাঝি জায়গায় আছে। বন্ড পেয়ার যদি মাঝামাঝি জায়গা থাকে তাদের ডিস্টেন্স কম, বন্ড পেয়ারদের মধ্যে ডিস্টেন্স কম মানে ওদের মধ্যে বিকর্ষণ বাড়ছে, বন্ড পেয়ার গুলোর মধ্যে ডিস্টেন্স কম হলে বিকর্ষণ বাড়ছে, বন্ধন কোণ বাড়ছে। তাহলে এখানে বন্ধন কোণ বেশি হচ্ছে, এখানে বন্ধন কোণ কম হচ্ছে। অর্ডার আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল। আমরা এরপরে কেসে যাচ্ছি। আচ্ছা, এবার চলে আসছি স্টেবিলিটি। স্টেবিলিটি কি বলছে এখানে? মেইনলি বুঝতে হবে স্টেবিলিটির পয়েন্টটা কি বলছে। নাইট্রোজেনের জন্য NH3টাই খালি স্টেবল, বাকিগুলো অতটা স্টেবল নয়। সিম্পল পয়েন্ট কি বলছে?
এদের মধ্যে হচ্ছে NF3 ট্রাইহ্যালাইডের কথা বলছি, এটাই মোস্ট স্টেবল। যা লেখা আছে তার মেন কথা হচ্ছে এটা, বাকিরা স্টেবল নয়, তার এভিডেন্স দিচ্ছে। বলছে NCl3 একটা এক্সপ্লোসিভ, স্টেবলই নয়, এক্সপ্লোশনের মাধ্যমে ডিকম্পোজ করে যায়। NBr3 Ni3 তারা হাইলি আনস্টেবল, দেখতেই পাচ্ছি Ni3 ডিকম্পোজ করে যাচ্ছে কিরকম ভাবে। তার মানে কি কেবলমাত্র NF3 টাই মোস্ট স্টেবল, বাকিগুলো অতটা স্টেবল নয়। NCl3, NBr3, Ni3 এই ট্রাইহ্যালাইড গুলো স্টেবিলিটি বা স্থায়িত্ব আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। NF3 সব থেকে বেশি স্টেবল, বাকিদের স্থায়িত্ব আস্তে আস্তে কমছে বলে এরা কি হচ্ছে, ডিকম্পোজ করে যাচ্ছে। ইকুয়েশনটা দেখে নিতে হবে, এরা ক্লিয়ারলি ডিকম্পোজ করে যাচ্ছে, এখানে ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে। অর্থাৎ Ni3 কে কেউ পেতেই পারি না, Ni3 তৈরি হলেই ওটা ডিকম্পোজ করে যাবে, দিয়ে আয়োডিন তৈরি করে দেবে। ডিকম্পোজিশন করে যাচ্ছে, বিয়োজন হয়ে যাচ্ছে। Ni3 তৈরি করতেই পারি না, Ni3 এতই আনস্টেবল, ওটা তৈরি হওয়া মাত্র, Ni3 তৈরি হওয়া মাত্র ওটা আয়োডিনে কনভার্ট হয়ে যাবে, পার্পল কালারের আয়োডিন কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা মানে একদম মানে এক্সপ্লোশন হয়ে যাবে, বলছে বিস্ফোরিত হয়ে যায়, মানে এক্সপ্লোশনের সঙ্গে ডিকম্পোজ করে যাবে। অর্থাৎ তাহলে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড কি কি প্রপার্টি, নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড এর স্টেবিলিটি অর্ডার কেমন হবে, আগেটা ছিল ফসফরাসের ট্রাইহ্যালাইড, এখন হচ্ছে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড। নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডের মধ্যে NF3, নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডের মধ্যে NF3 হচ্ছে সবথেকে বেশি স্টেবল, কিন্তু তারপরে NCl3, NBr3, Ni3 স্টেবিলিটি কমছে এবং এর একটা এক্সপ্লোসিভ হয়ে যাচ্ছে। Ni3 তে এতটাই এক্সপ্লোসিভ যে একটু টাচ করলে এক্সপ্লোশন হয়ে যাচ্ছে, যে ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে, ডিকম্পোজিশন করে পার্পল কালারের আয়োডিন ভেপার তৈরি করে দিচ্ছে। এই যে পার্পল কালারের আয়োডিন ভেপার তৈরি করে দিচ্ছে, দেখতে পাচ্ছ, ক্লিয়ার? তাহলে এই প্রপার্টি গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে কি, হাইড্রোলাইসিস। সেখানে ইকুয়েশন গুলো আবার একটু খেয়াল রাখতে হবে। আর্দ্র বিশ্লেষণ মানেটা কি বা হাইড্রোলাইসিস মানেটা কি, ওয়াটার দিয়ে বয়েল করা হবে যাতে ওয়াটারের OH বন্ডকে ভেঙে দিতে পারে। সো হাইড্রোলাইসিস কথার এক্সাক্ট মানে হচ্ছে ওয়াটার দিয়ে যদি বয়েল করা হয় তাহলে ওয়াটারের OH বন্ডটা ভেঙে যাবে এবং তার ফলে রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে এদের সকল ট্রাইহ্যালাইড গুলোর সঙ্গে ওয়াটারের রিঅ্যাকশনে কি কি হচ্ছে দেখে নেওয়া যেতে পারে। NCl3 তে ডিফারেন্ট হয়, বাকিদের একদম সেম টাইপের হয়, ভালো করে দেখে নাও। দেখো NCl3 তে কি ডিফারেন্স সেটাতে আসছি। PCl3 এর হাইড্রোলাইসিস হলে H3PO3 হলো, AsCl3 এর হাইড্রোলাইসিস হলে H3ASO3 হলো, SbCl3 হাইড্রোলাইসিস হলে SbO+ হলো, BiCl3 হাইড্রোলাইসিস হলে BiO+ হলো। সিমিলার ওয়েতে রিঅ্যাকশন করছে এরা, কিন্তু NCl3 হাইড্রোলাইসিসে এখানে কিন্তু H3NO3 হয়নি, যেরকম এখানে H3PO3 হয়েছে, এখানে H3ASO3 হয়েছে, এখানে কিন্তু H3NO3 হয়নি। কেন? এখানে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এখানে মেকানিজমটা কেমন, এখানে অ্যামোনিয়া হয়ে গেছে কেন? কারণ আছে, কারণটা আমরা দেখবো এখন। কারণটা হচ্ছে মেইনলি নাইট্রোজেনের কনফিগারেশন যদি দেখি, সেটা হচ্ছে 2s2 2p3, যার কাছে কোনো 2d অরবিটাল নেই, কিন্তু ফসফরাস থেকে বাকি যারা আছে, ফসফরাস থেকে বাকি যারা আছে তারা হচ্ছে NS2 NP3, সঙ্গে আবার একটা NDO আছে তাদের কাছে, সঙ্গে একটা NDO আছে। NS2 NP3 তো আছেই, সঙ্গে আবার একটা ভ্যাকেন্ট NDO আছে। তার জন্য এখানটা বসো, তার জন্য কি হচ্ছে, তার জন্য এখানে পুরো ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো কি ডিফারেন্স আছে? ফসফরাসের কাছেও আছে, ফসফরাসে হচ্ছে তোমার 3s3p আছে, আর্সেনিকে তোমার 4s4p আছে, অ্যান্টিমনিতে তোমার 5s5p আছে এবং বিসপাতে তোমার 6s6p আছে। সঙ্গে সবগুলোতেই একটা করে D আছে। ফসফরাসে 3D, আর্সেনিকে 4D, তোমার অ্যান্টিমনিতে 5D, বিসমাতে 6D। কেবলমাত্র নাইট্রোজেনের কাছে D অরবিটালের অ্যাবসেন্স আছে। সো নাইট্রোজেনের কাছে কি স্পেশাল ব্যাপার আছে, এখানে হচ্ছে অ্যাবসেন্স অফ D অরবিটাল। D অরবিটাল এখানে অ্যাবসেন্ট। তো D অরবিটাল অ্যাবসেন্ট বলে এখানে রিঅ্যাকশনে ডিফারেন্ট ওয়েতে হয়। বাকিদের কাছে D অরবিটাল প্রেজেন্ট আছে, তাই রিঅ্যাকশনে ডিফারেন্ট ওয়েতে হয়, সিমিলার ওয়েতে হয়। তার মানে PCl3, AsCl3, SbCl3, BiCl3 এর যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, ওয়াটার দিয়ে যদি বয়েল করে দেওয়া হয়, তাহলে ওয়াটারে OH বন্ড ব্রেক হয়ে যায় এবং তার ফলে সিমিলার টাইপের কম্পাউন্ড তৈরি হয়, যেরকম H3PO3, H3ASO3 সিমিলার টাইপের কম্পাউন্ড তৈরি হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে অর্থাৎ NCl3 যদি হাইড্রোলাইসিস করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হচ্ছে। এবার কেমন করে মেকানিজমটা হচ্ছে সেটা আমরা ফিগার আউট করার চেষ্টা করি, যে
হাইড্রোলাইসিস যখন হচ্ছে তখন এইচওএইচ বন্ড তো ব্রেক হচ্ছে, এইচওএইচ বন্ড ব্রেক করে মেকানিজমটা কি হচ্ছে এক্স্যাক্টলি, পুরো মেকানিজম এক্ষেত্রে না জানলেও চলবে কারণ আমাদের এমসিকিউ এক্সাম, কিন্তু মেন জিনিসটা কি হচ্ছে সেটা দেখি। সেটা হচ্ছে NCl3, এটা হচ্ছে ওয়াটার, ওয়াটারে এইচওএইচ বন্ড ব্রেক হচ্ছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ারের থ্রু দিয়ে অ্যাটাক হচ্ছে। অ্যাটাকটা কোথায় হবে? নাইট্রোজেনের কাছে তো কোনো ভ্যাকেন্ট অরবিটালই নেই, ভ্যাকেন্ট অরবিটাল ক্লোরিনের কাছে আছে। কেন? কারণ ক্লোরিনের কনফিগারেশন হচ্ছে আবার 3s2 3p5, ওর কাছে আবার ক্লোরিনের কাছে আবার 3d আছে। তাহলে যে অরবিটালে জায়গা আছে তবে তো অন্য কাউকে সঙ্গে অ্যাটাক করবে, রিঅ্যাকশন করার চেষ্টা করবে, তাই না? এইখানে দেখো ভ্যাকেন্ট 3 অরবিটাল আছে, 3d অরবিটাল আছে ক্লোরিনের কাছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ওয়াটারের লোন পেয়ার, ওয়াটারে অক্সিজেনের লোন পেয়ার নাইট্রোজেনও অ্যাটাক করতে পারতো, ক্লোরিনও অ্যাটাক করতে পারতো। ইনফ্যাক্ট অ্যাটাক করার কথা হচ্ছে তোমার নাইট্রোজেনে, কিন্তু অ্যাটাকটা করছে ক্লোরিনে, কারণ ক্লোরিনের কাছে ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, যেখানে কিনা নাইট্রোজেন এই ওয়াটারের লোন পেয়ারটা অ্যাটাক করতে পারবে। সো ওয়াটারের লোন পেয়ার বেসিক্যালি ভ্যাকেন্ট অরবিটালে অ্যাটাক করছে, ভ্যাকেন্ট অরবিটালের সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করছে, যেখানে অলরেডি ইলেকট্রন আছে সেখানে করছে না। কিন্তু নাইট্রোজেনের কাছে এটা কি হবে? 2s2 2p3, এবং নাইট্রোজেনের কাছে যদি 2s2 2p3 হয় তার কোনো 2d ফাঁকা ভ্যাকেন্ট অরবিটাল নেই, যেখানে কিনা ওয়াটার তার লোন পেয়ারের থ্রু দিয়ে বন্ড তৈরি করার চেষ্টা করবে, অ্যাটাক করার চেষ্টা করবে। সো এখানে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নাইট্রোজেনের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকার জন্য অ্যাটাকটা ওখানে হতে পারে না, ওয়াটার চাইলেও করতে পারে না, তার লোন পেয়ার দিয়ে বন্ড তৈরি করতে পারে না ভ্যাকেন্ট অরবিটালের সঙ্গে। কিন্তু ক্লোরিনটার কাছে আছে, তাই অ্যাটাকটা নাইট্রোজেনে না হয় ক্লোরিনে হয়। অ্যাটাকটা সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনে হলো না, হ্যালোজেন ক্লোরিনে হলো, তার জন্য এখানে প্রোডাক্ট ডিফারেন্ট হলো, অ্যামোনিয়া তৈরি হলো। কিন্তু PCl3 ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অ্যাটাক ক্লোরিনে হচ্ছে না, এখানে অ্যাটাক ফসফরাসে হচ্ছে। কেন? কারণ ফসফরাসের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, তাই এখানে কিন্তু অ্যাটাক ক্লোরিনে হলো না, এখানে কিন্তু অ্যাটাক সেন্ট্রাল আয়নটাতে হলো। কারণ ফসফরাসের কাছে আমরা জানি এই যে 3s2, এই যে 3p3 এবং এই যে 3d ভ্যাকেন্ট বসে আছে, তাহলে ওয়াটার আরামসে তার লোন পেয়ারের থ্রু দিয়ে অ্যাটাকটা এমটি অরবিটালে করতে পারবে, ফাঁকা অরবিটালে করতে পারবে বন্ড তৈরি করার জন্য, যেখানে কিনা এখানে ওয়াটার সেটা করতে পারছে না। তার মানে এখানে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, তার কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তাই অ্যাটাক যাচ্ছে যেখানে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেইখানে বন্ড তৈরির চেষ্টা চালাচ্ছে ওয়াটার, সেটা হচ্ছে ক্লোরিনে, তাই প্রোডাক্ট ডিফারেন্ট হইতে হচ্ছে কারণ মেকানিজম ডিফারেন্ট হয়ে গেছে। whereas এইখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটম যেটা ফসফরাস তার কাছেই ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, এখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটম ফসফরাসের কাছেই ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। আর ভ্যাকেন্ট 3d অরবিটাল যেহেতু সেন্ট্রাল অ্যাটমটার কাছেই আছে, এখানে কিন্তু ওয়াটার সেন্ট্রাল অ্যাটমের ভ্যাকেন্ট 3d অরবিটালে গিয়ে অ্যাটাকটা করছে, বন্ড তৈরি করার চেষ্টা করছে, ক্লোরিনের কাছে করছে না। তার মানে ডিফারেন্ট ওয়েতে এখানে সেন্ট্রাল অ্যাটমে অ্যাটাক হচ্ছে না, হ্যালোজেনে অ্যাটাক হচ্ছে, এখানে সেন্ট্রাল অ্যাটমে অ্যাটাক হচ্ছে, যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে তার জন্য এখানে ডিফারেন্ট ওয়েতে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার এটা কি খালি ফসফরাস? আর্সেনিকের কাছেও ভ্যাকেন্ট 3d আছে, অ্যান্টিমনির কাছেও ভ্যাকেন্ট 3d আছে, বিসমাথের কাছেও ভ্যাকেন্ট 3d বলছি মানে ডি অরবিটাল আছে। ফসফরাসে যেরকম 3d আছে, আর্সেনিকে 4d আছে, তোমার অ্যান্টিমনিতে 5d আছে, বিসমাথে 6d আছে। তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল যদি সেন্ট্রাল অ্যাটমটায় থাকে, ওয়াটার গিয়ে ভ্যাকেন্ট 3d অরবিটালে বা ভ্যাকেন্ট 4d অরবিটালে অ্যাটাক করবে এবং আমরা H3PO3 বা H3ASO3 পাবো। কিন্তু এখানে ভ্যাকেন্ট নাইট্রোজেনের অরবিটালে অ্যাটাক হচ্ছে না যে আমরা H3NO3 পাবো, এখানে অ্যামোনিয়া পাচ্ছে ওই জন্য, কারণ রিঅ্যাকশনটা ডিফারেন্ট হইতে হয়ে গেছে। তাহলে রিজনটা মাথায় রাখতে হবে, ভ্যাকেন্ট 3d অরবিটাল ইজ দ্য রিজন। ওকে, যেরকম দেখে নাও SbCl3 অ্যাটাকটা কোথায় হবে? ক্লোরিনে হবে না, যদিও ক্লোরিনে ভ্যাকেন্ট অরবিটাল আছে, কিন্তু সেন্ট্রাল অ্যাটম অ্যান্টিমনির কাছে তো ভ্যাকেন্ট অরবিটাল আছে, তাই সেন্ট্রাল অ্যাটম অ্যান্টিমনির যে ভ্যাকেন্ট অরবিটাল আছে ওয়াটার থেকে অ্যাটাক ওখানেই হবে হাইড্রোলাইসিস যখন হবে। এবং সেন্ট্রাল অ্যাটম অ্যান্টিমনিতে যদি অ্যাটাক হয় তাহলে অবভিয়াসলি H3 মানে অ্যাকর্ডিংলি প্রোডাক্ট পাবো এখানে ওই NH3 টাইপের মতন SbH3 স্টিবাইন পাবো না, NH3 এর মতন SbH3 পাবো না, এখানে অন্য রকমের প্রোডাক্ট পাচ্ছি, দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তার মানে কি কোথায় হাইড্রোলাইসিস তাহলে ভালো? হাইড্রোলাইসিসের তাহলে দেখতে হবে হাইড্রোলাইসিসের রিঅ্যাক্টিভিটি, হাইড্রোলাইসিসের অর্ডারটা দাঁড়াবে হচ্ছে NCl3 তে সবথেকে ভালো চান্স আছে হাইড্রোলাইসিস হওয়ার, কারণ এখানে ক্লোরিনের উপরে অ্যাটাক আসে, তারপরে PCl3, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এটা হচ্ছে তোমার হাইড্রোলাইসিসের ফাইনাল অর্ডার দাঁড়াচ্ছে। NCl3 তে যদি অ্যাটাক ক্লোরিনে আসে, বাট ফসফরাস
থেকে এই যে হ্যালাইড গুলো আছে এদের ক্ষেত্রে একটা সেন্ট্রাল অ্যাটমটাতে আসে, এদের ক্ষেত্রে একটা ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি বা বিসমাথের উপরে আসে, কারণ ওদের কাছে 3D মানে ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। ওয়্যারাজ নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই এক্ষেত্রে একটা ক্লোরিনে আসে, এবং এটা হচ্ছে হাইড্রোলাইসিসের অর্ডার। NCl3 তে সবথেকে বেশি ফাস্টার হাইড্রোলাইসিস হবে এবং আস্তে আস্তে হাইড্রোলাইসিসের এক্সটেন্ট বা রেট বা স্পিড কমতে থাকবে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে লুইস অ্যাসিডিটি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে লুইস অ্যাসিড কাদেরকে বলে। নেক্সট টপিকটা হচ্ছে লুইস অ্যাসিডিটি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে লুইস অ্যাসিড কাকে বলা হয়। লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে আমরা প্রথমে লিখে নিই, লুইস অ্যাসিড হচ্ছে তারা যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, অর্থাৎ এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। সংক্ষেপে বলতে গেলে এরা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। ইলেকট্রন পেয়ার যদি অ্যাকসেপ্ট করে তাকে লুইস অ্যাসিড বলি। তার জন্য এরা কি রিঅ্যাকশন করে সেটাকে দেখে নিই। যেরকম PF3 ফ্লুরিনের সঙ্গে কম্বাইন করে PF5 তৈরি করছে, PCl3 ক্লোরিনের সঙ্গে কম্বাইন করে PCl5 তৈরি করছে, SBF3 দুটো F- এর সঙ্গে কম্বাইন করে SBF5 2- তৈরি করছে, SbCl3 দুটো Cl- এর সঙ্গে কম্বাইন করে SbCl5 2- তৈরি করছে। এগুলো হচ্ছে এরা লুইস অ্যাসিডিটি শো করছে, মানে ক্লিয়ারলি কি শো করছে, এরা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে। কোথেকে অ্যাকসেপ্ট করছে? ফ্লুরিনের কাছে ইলেকট্রন পেয়ার আছে, কারণ এদের কাছে লোন পেয়ার প্রচুর আছে। ফ্লুরিনের যে F2 বন্ড, F2 ফ্লুরিন গুলোর কাছে লোন পেয়ার আছে, ক্লোরিন গুলোর কাছে লোন পেয়ার আছে। এখানে তো মাইনাস চার্জই আছে, ফ্লুরাইড অ্যানায়ন এর কাছে তো মাইনাস চার্জই আছে, ক্লোরাইড অ্যানায়ন এর কাছে তো মাইনাস চার্জই আছে। তাহলে যাদের কাছে মাইনাস চার্জ আছে বা যাদের কাছে লোন পেয়ার আছে তারা লোন পেয়ারটা দেয় বা মাইনাস চার্জটা দেয়। আর অ্যাকসেপ্ট কারা করে? অ্যাকসেপ্ট করে হচ্ছে তোমার এই লুইস অ্যাসিড গুলো, যেরকম PF3, যেরকম PCl3, যেরকম PBr3, যেরকম মানে SbCl3, যেরকম SbF3, এরা কি করে? অ্যাকসেপ্ট করে। এদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, একটু আগে দেখেছি। তাহলে লুইস অ্যাসিড কারা? যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করার জন্য কি লাগবে? ওই ভ্যাকেন্ট অরবিটাল লাগবে। তাহলে আছে কি? হ্যাঁ, নো ডাউট আছে, ডি অরবিটাল তো ভ্যাকেন্ট, খালি পড়ে আছে। ফসফরাস ডি অরবিটাল খালি পড়ে আছে, অ্যান্টিমনি ডি অরবিটাল খালি পড়ে আছে। তাহলে ডি অরবিটাল যদি খালি পড়ে থাকে, সেই খালি অরবিটালে একটা লোন পেয়ারকে অ্যাকসেপ্ট না করার কি আছে? আর লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করলেই তখন হয়ে গেল লুইস অ্যাসিড। তাহলে এরা প্রত্যেকে লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করে এবং এই রিঅ্যাকশনস গুলো শো করে, যেখানে কিনা এই ফ্লুরিন, ক্লোরিন, F- Cl- এরা হচ্ছে লুইস বেস। কেন? কারণ এরা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে। তাহলে যে ইলেকট্রন পেয়ার ডোনেট করে সে হচ্ছে লুইস বেস। এখানে কিন্তু এই ফ্লুরিন, ক্লোরিন, F- Cl- এরা লুইস বেস, এরা ডোনেট করছে। অ্যাকসেপ্টটা কি করছে? ওই ফসফরাস তার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ওই অ্যান্টিমনি তার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য, খালি ডি অরবিটাল থাকার জন্য ওখানে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে এবং এরা লুইস অ্যাসিডিটি শো করছে। এখন কোশ্চেন হচ্ছে এদের মধ্যে কে ভালো লুইস অ্যাসিড, কে বাজে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডিটির অর্ডারটা আমরা দেখে নেব। সো লুইস অ্যাসিডের অর্ডার কি? লুইস অ্যাসিডের অর্ডার কি ভালো করে দেখবে। দুটো অর্ডার দেখাচ্ছি, যেখানে হচ্ছে হ্যালোজেনদের মধ্যে কেমন অর্ডার বলছে, Pi3 সবথেকে খারাপ লুইস অ্যাসিড এবং PF3 সবথেকে ভালো লুইস অ্যাসিড। যেখানে সেন্ট্রাল অ্যাটম ফসফরাসটা ফিক্সড আছে, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন এরা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ হ্যালোজেনটা চেঞ্জ হয়েছে, রাইট? তাহলে Pi3 হচ্ছে সবথেকে খারাপ লুইস অ্যাসিড, PF3 হচ্ছে সবথেকে ভালো লুইস অ্যাসিড। আর যদি হ্যালোজেনটা ফিক্স থাকে, সেন্ট্রাল অ্যাটম গুলো চেঞ্জ হয়। দুটো অর্ডার আছে, অর্ডার দুটো খেয়াল রাখতে হবে। হ্যালোজেনটা ফিক্স আছে, সেন্ট্রাল অ্যাটম গুলো চেঞ্জ হচ্ছে। হ্যালোজেনটা যদি ফিক্স আছে, যেরকম ক্লোরিন, PCl3, AsCl3, SbCl3, এখানে হচ্ছে SbCl3 হচ্ছে ভালো লুইস অ্যাসিড, PCl3 হচ্ছে অতটা ভালো লুইস অ্যাসিড নয়। তাহলে PCl3, AsCl3, SbCl3 এর মধ্যে PCl3 উইকেস্ট, SbCl3 স্ট্রংগেস্ট লুইস অ্যাসিড। আর যদি হ্যালোজেনটাকে আমরা চেঞ্জ করি, সেন্ট্রাল অ্যাটমটাকে সেম রেখে, তাহলে হচ্ছে Pi3 হচ্ছে সবথেকে খারাপ লুইস অ্যাসিড এবং PF3 হচ্ছে সবথেকে ভালো লুইস অ্যাসিড। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই অবধি আমাকে মাথায় ঢুকেছে কিনা শুভশ্রী একটু জানাও। ওকে, চলে আসছি আমরা লুইস বেস। লুইস বেস কারা সেটা আমাদের দেখতে হবে, এবং লুইস বেসের এটা হচ্ছে অর্ডার আমাদের।
লুইস থিওরিতে বেস কারা? যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনার। এরা কি করে? এরা ইলেকট্রন পেয়ার ডোনেট করে। কি করে? এরা ইলেকট্রন পেয়ার ডোনেট করে। তাহলে লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। কে অ্যাকসেপ্ট করবে? যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেই অ্যাকসেপ্ট করবে। কার কাছে আছে? নাইট্রোজেনের কাছে আছে না, এই ফসফরাসদের কাছেই আছে। এই ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এদের হ্যালাইড গুলো হচ্ছে লুইস অ্যাকসেপ্টার, লুইস অ্যাসিড ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। এবার কে ভালো অ্যাকসেপ্টার, কে বাজে অ্যাকসেপ্টার, সেটার অর্ডারটা আমরা দেখলাম। এখন দেখবেন লুইস অ্যাসিড কারা? যারা ইলেকট্রন পেয়ার ডোনার, যারা ডোনেট করবে। এবার কে ভালো ডোনেট করবে, কে খারাপ ডোনেট করবে, অর্ডার দেওয়া আছে। অর্থাৎ এখানে হচ্ছে NF3 হচ্ছে সবথেকে খারাপ ডোনার এবং NI3 হচ্ছে সবথেকে ভালো ডোনার। কে ডোনেটটা করছে? এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা ডোনেট করছে, কারণ নাইট্রোজেনের কাছে আমরা জানি লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ার। তাহলে কোন ইলেকট্রন পেয়ারটা ডোনেট হবে? নাইট্রোজেনের কাছে থাকা লোন পেয়ারটা ডোনেট হবে, এবং নাইট্রোজেনের কাছে থাকা এই লোন পেয়ারটা যখন ডোনেট হবে তখন কে ভালো ডোনার? NI3 ভালো ডোনার। কে খারাপ ডোনার? NF3 খারাপ ডোনার। কেন? কারণটা হচ্ছে খুবই সহজ। দেখ, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে কিন্তু সঙ্গে আছে ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফ্লুরিন ইলেকট্রনকে দিতে চায় না হোল্ড করে রাখতে চায়? ক্লিয়ারলি ফ্লুরিন ইলেকট্রনকে হোল্ড করে রাখতে চায়, কারণ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যদিও নাইট্রোজেনের লোন পেয়ার, স্টিল সঙ্গে ফ্লুরিন আছে, ফ্লুরিন নাইট্রোজেনের লোন পেয়ারটাকেও হোল্ড করে রাখার চেষ্টা করে। নাইট্রোজেনের লোন পেয়ারের মালিক হচ্ছে নাইট্রোজেন, কিন্তু সঙ্গে আছে ফ্লুরিন যে কিনা হাইলি ইলেকট্রোনেগেটিভ। সে লোন পেয়ার, নিজের লোন পেয়ার তো দেয় না, নাইট্রোজেনের লোন পেয়ারটাকেও হোল্ড করে রাখার চেষ্টা করে এবং সেটাও দিতে চায় না, সেটাও কিন্তু দিতে চায় না। নাইট্রোজেন লোন পেয়ারটাকেও হোল্ড করে রাখার চেষ্টা করে। লোন পেয়ার যদি ডোনেটই না করতে পারে, কাউকে দিতেই না পারে নাইট্রোজেন, কারণ ওর সঙ্গে থাকা ফ্লুরিন নিজের লোন পেয়ার, নাইট্রোজেন লোন পেয়ার সবাইকেই হোল্ড করে রেখেছে, নাইট্রোজেন তার লোন পেয়ারকে যদি দিতেই না পারে, তার মানে কি দাঁড়াচ্ছে? নাইট্রোজেন লোন পেয়ার দিতে পারছে না, লুইস বেস নয়, তাহলে খারাপ লুইস বেস যখন NF3। কিন্তু NI3 তে কি হচ্ছে? NI3 তে আয়োডিন অত কিন্তু ইলেকট্রোনেগেটিভ নয়, তাই আয়োডিন অন্যের লোন পেয়ারকে অত ধরে রাখতে চায় না, তাই নাইট্রোজেনের লোন পেয়ার এখানে আরামসে ডোনেট হতে পারে অন্য কারোর কাছে। আয়োডিন কিন্তু অতটা অন্যের লোন পেয়ারকে হোল্ড করতে চায় না, কারণ ও ইলেকট্রোনেগেটিভ নয়। তাই NI3 হচ্ছে সবথেকে স্ট্রং লুইস বেস, ডোনেট করার টেন্ডেন্সি দেখাবে। NF3 হচ্ছে সবথেকে উইক লুইস বেস, ডোনেট করার টেন্ডেন্সি দেখাবে না। এই যে এক্সপ্লেনেশন গুলো দিচ্ছি এগুলো লেখা আছে, বাট আমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য এক্সপ্লেনেশনের থেকেও এই অর্ডার গুলো বেশি করে মেমোরাইজ করে রাখতে হবে। এক্সপ্লেনেশনটা তো বুঝতে হবে, কিন্তু অর্ডারটা মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেন অর্ডারটা থেকেই উঠবে। এক্সপ্লেনেশন কিন্তু অত চাইবে না, কারণ এটা সাবজেক্টিভ পরীক্ষা না, এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের সেমিস্টার 3-তে। আচ্ছা বলো, এই অবধি পুরোপুরি ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা চলে যাচ্ছি এবার পেন্টাহ্যালাইডে। পেন্টাহ্যালাইডটা হয়ে গেলে আমরা শুধু নাইট্রোজেনের কিছু, নাইট্রোজেন যে এখানে শুধু নাইট্রোজেনের সাথে হ্যালোজেনের কন্ডিশনটাই দেওয়া কেন? কারণ নাইট্রোজেনের সাথেই তো হ্যালোজেন, অন্যদের সাথেও একই রকম ভাবেই হবে। ধর ফর এক্সাম্পল তোর মনে হলো স্যার আমি তাহলে ফসফরাসের সঙ্গে পেড করতে যাই, তাহলে তুই বল। ধর PF3, PCl3, PBr3, PI3 এদের লুইস বেস হিসাবে কেমন টেন্ডেন্সি হবে? লেফট টু রাইটে লুইস বেসিসিটি বাড়বে না কমবে? ইউ টেল মি। লজিক তোমাকে বলে দিয়েছি, নাইট্রোজেনের থ্রু দিয়ে লজিক তোমাকে বলে দিয়েছি, তুমি ফসফরাসের থ্রু দিয়ে তোমাকে কোয়েশ্চেন দিয়েছি। নাইট্রোজেনের থ্রু দিয়ে লজিকটা বললাম, কোয়েশ্চেন দিলাম ফসফরাসের থ্রু দিয়ে। লুইস বেস মানে ডোনেট করতে হবে। সো PF3 ফসফরাস তার লোন পেয়ার ডোনেট করতে পারবে না PI3 ফসফরাস তার লোন পেয়ার ডোনেট করতে পারবে? টেল মি হু ইজ দ্য বেস্ট লুইস বেস? সব থেকে ভালো লুইস বেস কে, যে কিনা ইলেকট্রন পেয়ারটাকে ভালো করে ডোনেট করতে পারে? ইউ টেল মি, কে ভালো করে ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করতে পারে বলো? তুমি আমাকে বলো যে ইলেকট্রন পেয়ারটাকে ভালো করে ডোনেট কে করতে পারবে? PF3 না PI3? কে হোল্ড করে রেখেছে? ফসফরাসের কাছে লোন পেয়ার আছে, ফসফরাস তার লোন পেয়ারকে ডোনেট করতে চায়, ডোনেট করলে লুইস বেস হিসেবে বিহেভ করতে পারবে। কিন্তু কোন ফসফরাস তার লোন পেয়ারকে ইজিলি ডোনেট করতে পারবে? PF3 ফসফরাস না PI3 ফসফরাস? কি করে PF3 ফসফরাস অ্যাকসেপ্ট করবে? ফ্লুরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ইয়েস অর নো? ফ্লুরিন যদি ইলেকট্রোনেগেটিভ হয়, সে নিজের ইলেকট্রন পেয়ারকে তো ধরে রাখবে, সে ফসফরাসের ইলেকট্রন পেয়ারকেও ধরে রাখবে। তাহলে ফসফরাসের ইলেকট্রন পেয়ার কেমন ভাবে ডোনেট হবে? তাই PF3 হচ্ছে লিস্ট লুইস বেস, এটা সবথেকে উইক বেসড। এইদিকে বেসিসিটি বাড়ছে, এটা স্ট্রং বেস হবে।
PF3 নয়, বেস্ট কে? PI3 বেস্ট হবে। যেরকম করে এখানে 9 বেস্ট হয়েছে, সেম ওয়েতে এখানে PI3 বেস্ট হবে। কারণ লোন পেয়ারটা ডোনেট করতে হবে। লোন পেয়ার কে ডোনেট করতে পারবে? যার সঙ্গে লেস ইলেকট্রোনেগেটিভ কিউ আছে। কারণ লেস ইলেকট্রোনেগেটিভ কিউ লোন পেয়ারটাকে অতটা হোল্ড করবে না। PI3 তৈরি হওয়ার সাথে সাথেই উবে যায় একদম, কারণ লুইস বেস হাইলি আনস্টেবল, সেই কারণে তো উবে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে স্ট্রং লুইস বেস, কারণ সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করে নিচ্ছে, হাই রিঅ্যাক্টিভিটি, সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করে নিচ্ছে, হাই রিঅ্যাক্টিভিটি। তো ফসফরাস তার লোন পেয়ারকে ডোনেট করতে পারবে, ফসফরাস তার লোন পেয়ারকে ডোনেট করতে পারবে, কারণ ওর সঙ্গে যে হ্যালোজেনটা আছে সে অতটা ওই ইন্টারফিয়ারিং হ্যালোজেন নয়, সে ফসফরাসের লোন পেয়ারের উপরে মাথা ঘামায় না, অতটা ইলেকট্রন নেগেটিভ নয়। কিন্তু এখানে হ্যালোজেনটা ইলেকট্রন নেগেটিভ, তাই লোন পেয়ারকে হোল্ড করে রাখবে। ওকে, একদম আগেরটার মতোই। চলে আসছে এবার পেন্টাহ্যালাইড। পেন্টাহ্যালাইডটা কেমন করে তৈরি হবে? প্রথম কথা, পেন্টাহ্যালাইড কে তৈরি করতে পারবে না? এতক্ষণ বাজে আমরা এখন দেখবো পেন্টাহ্যালাইডটা তৈরি কেমন করে হয়। তার জন্য ওখানে PCl3 নিয়েছিলাম, এখানে PCl5 কে নেবো এক্সাম্পল হিসাবে। তো PCl5 আমরা এক্সাম্পল হিসাবে নিচ্ছি এবং দেখবো এই পেন্টাহ্যালাইডটা তৈরি কেমন করে হচ্ছে। সো ফসফরাস গ্রাউন্ড স্টেটে কেমন ভাবে থাকে আমরা জানি, 3s2 3p3 এবং ভ্যাকেন্ট 3d অরবিটালও ফসফরাসের কাছে থাকে, এটা আমরা জানি, এতক্ষণে জেনে গেছি। ওকে, আচ্ছা, এবারে ফসফরাসের গ্রাউন্ড স্টেটে এটা কনফিগারেশন 3টে আনপেয়ার আছে। 3টে আনপেয়ার থাকলে 3টে বন্ড হবে, কিন্তু আমার তো 5টা বন্ড বানাতে হবে, PCl5 আছে। তো একটা ইলেকট্রন প্রমোট হয়ে গেল 3s থেকে 3d তে, তাহলে এখন 3s এ একটা আছে, 3p তে একটা করে 3টে আছে, আর 3d তে এখন একটা চলে এসছে, কারণ 3d তে ভ্যাকেন্ট অরবিটাল ছিল, সেখানে একটা ইলেকট্রন চলে এসছে ফ্রম 3s। তাহলে এটা হয়ে গেল ফসফরাস এক্সাইটেড। এবারে এখন এরা সবাই মিলে সংকরায়িত বা হাইব্রিডাইজড হয়ে যাবে, সকলে মিলে হয়ে যাবে সংকরায়িত বা হাইব্রিডাইজেশন। যেখানে যেখানে ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা অরবিটাল মিলে গেল, 5টা অরবিটাল মিলে গিয়ে হয়ে গেল sp3d সংকরায়ন, sp3d হাইব্রিডাইজেশন, একটা s, 3টে p, একটা d। আর এই 4টে 3d অরবিটাল এমনি যেরকম পড়েছিল সেরকম পড়ে রইল। তাহলে ফসফরাস হয়ে গেল sp3d সংকরায়িত, যার প্রত্যেকটা sp3d তে একটা করে অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যেরকমটা ছিল। কিন্তু এখানে ছিল আনপেয়ার্ড গুলো কোথায়? আনপেয়ারটা আছে 3s এ, আনপেয়ার্ড গুলো ছিল 3p তে, আনপেয়ারটা ছিল 3d তে। এখন সবাই একসাথে মিক্সিং হয়ে গেছে, সেটাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এবং মিক্সিং এর ফলে কি হয়ে গেছে? মিক্সিং এর ফলে এখন কিন্তু sp3d হয়ে গেছে সবগুলো। এবারে ক্লোরিন আসবে। আমরা জানি ক্লোরিনের কাছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকেই থাকে, ক্লোরিনের কাছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আগেই দেখেছি। কটা ক্লোরিন আসবে? 5টা ক্লোরিন এসছে। 5টা ক্লোরিনের সঙ্গে ফসফরাসের এই sp3d তে থাকা আনপেয়ার্ড ইলেকট্রন গুলোর 5টা বন্ডিং তৈরি হবে। 5টা বন্ডিং তৈরি হয়ে গেলে 5টা PCl বন্ড তৈরি হয়ে গেল। তাহলে এখন VSEPR কি বলছে? VSEPR বলছে এখানে 5 বন্ড পেয়ার আছে এবং এখানে sp3d সংকরায়ন আছে বা হাইব্রিডাইজেশন আছে। তাহলে জিওমেট্রি কেমন হবে? VSEPR বলছে জিওমেট্রি বা জ্যামিতিক আকার আকৃতি কেমন হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিসমতলীয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল, এগুলো সব 11 এর কনসেপ্ট। ত্রিকোণীয় দ্বিসমতলীয়, TBP আমরা বলে থাকি, ট্রাইগোনাল বাইপিরামিডাল বা TBP, যেখানে 5টাই বন্ড পেয়ার এবং sp3d হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। যে জিওমেট্রিটা এখানে দেখতে পাচ্ছি, জিওমেট্রিটা ড্র করে দেওয়া আছে, যেখানে সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে ফসফরাস আর 5টা x হচ্ছে 5টা হ্যালোজেন আছে। সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে ফসফরাস, 5টা x হচ্ছে 5টা হ্যালোজেন আছে। জিওমেট্রির নাম কি? জিওমেট্রির নাম হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিসমতলীয়। ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিসমতলীয় কখন তৈরি হয়? যখন কিনা তোমার এখানে 5টা বন্ড পেয়ার থাকে এবং sp3d হয় সংকরায়ন। sp3d সংকরায়ন হতে গেলে একটা d অরবিটাল লাগে কি লাগে না? অবশ্যই একটা d অরবিটাল লাগে। d অরবিটাল না থাকলে কি sp3d সংকরায়ন হতে পারবে? sp3d সংকরায়ন না হলে কি 5টা বন্ড তৈরি করতে পারবে? তার মানে d অরবিটাল কার কাছে নেই? d অরবিটাল নাইট্রোজেনের কাছে নেই। তাহলে নাইট্রোজেন কি কোনোদিনও 5টা ভ্যালেন্সি দেখাতে পারবে? 5টা বন্ড তৈরি করতে পারবে? পারবে না। এটাই হচ্ছে নাইট্রোজেনের একটা এক্সেপশনাল বিহেভিয়ার, এক্ষুনি আসছি আমরা। তার মানে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি
বিসমাথ সকলে কতগুলো করে ভ্যালেন্সি দেখাচ্ছে? PCl3 তৈরি হওয়ার সময় 3 ভ্যালেন্সি দেখাচ্ছে, PCl5 তৈরি হওয়ার সময় 5 ভ্যালেন্সি দেখাচ্ছে। তার মানে এরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখাতে পারে, কারণ এদের কাছে ডি অরবিটাল আছে। ডি অরবিটালটাকে ইউজ করলে 5টা ভ্যালেন্সি দেখায়, ডি অরবিটালটাকে ইউজ না করলে এই 3টে ভ্যালেন্সি দেখায়। দুটো অপশন আছে, ভালো করে অপশন ধরে দেখে নাও এদের কাছে কি কি অপশন আছে। একটা অপশন আছে যদি ডি অরবিটালকে ইউজ করে 5টা ভ্যালেন্সি দেখাবে, 5টা ভ্যালেন্সি দেখাবে ডি অরবিটালকে ইউজ করলে, কারণ ডি অরবিটালটা আছে। আর যদি ইউজ না করে তাহলে 3টে ভ্যালেন্সি দেখাবে, 3টে ভ্যালেন্সি দেখাবে। অর্থাৎ এরা PCl3 ও তৈরি করতে পারে, PCl5 ও তৈরি করতে পারে, এবং এরা ফসফরাস অনওয়ার্ডস সবাই করতে পারে, কারণ সবার কাছে ডি অরবিটাল আছে। ডি অরবিটালটা নেই কার কাছে? নাইট্রোজেনের 2s2p, 2d বলে কিছু হয় না, তাই 2s2p নাইট্রোজেনের কাছে ডি অরবিটাল নেই। তাহলে নাইট্রোজেন কি কোনোদিনও 5 ভ্যালেন্সি NCl5 তৈরি করতে পারবে না? সবসময় ওকে NCl3 তৈরি করতে হবে। ইভেন ডি অরবিটাল নেই বলে তো ওই NCl3 তে অ্যাটাক যখন আসে ওয়াটার থেকে ডিউরিং হাইড্রোলাইসিস, অ্যাটাক অব্দি নাইট্রোজেনে আসতে পারে না, ক্লোরিনে যেতে হয়। সেন্ট্রাল মেটাল অ্যাটমের কাছে একজন অতিথি আসছে, একজন গেস্ট আসছে, সে সেন্ট্রাল মেটালের কাছে আসতে পারছে না, তাকে অন্য কারো কাছে যেতে হচ্ছে, কারণ নাইট্রোজেনের কাছে অ্যাকোমোডেট করার ক্ষমতাই নেই, ডি অরবিটাল নেই। তার মানে নাইট্রোজেন এট দ্য সেম টাইম NCl5 তৈরি করতে পারবে না, NF5 তৈরি করতে পারবে না, কারণ অ্যাবসেন্স অফ ডি অরবিটাল আছে। নাইট্রোজেন একটা বিগেস্ট আমার অ্যাবনর্মাল বিহেভিয়ার। তাহলে এখান থেকে আমরা দেখব নাইট্রোজেনের কি কি অ্যাবনর্মাল বিহেভিয়ার হতে পারে। ভালো করে দেখে নাও, নাইট্রোজেনের কিন্তু প্রচুর অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে যেখান থেকে কোশ্চেন্স ওঠে, ঠিক আছে? তাহলে বাকি একরকম ভাবে চলছে, বাট নাইট্রোজেনের ডিফারেন্স কেন? এক হচ্ছে সাইজ খুবই স্মল, নাম্বার হচ্ছে সাইজটা খুব ছোট্ট, নাম্বার 1 পয়েন্ট, যে কারণে নাইট্রোজেন একটু অ্যাবনর্মাল ওয়েতে বিহেভ করে। নাম্বার 2, এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। নাম্বার 3, এর আয়নাইজেশন এনার্জি অনেক বেশি, কারণ উপরের দিকে আমরা জানি আয়নাইজেশন এনার্জি বেশি থাকে, নিচের দিকে আস্তে আস্তে আয়নাইজেশন এনার্জি কমে যায়। তো নাইট্রোজেন একদম উপরে আছে, গ্রুপের একদম লিডার, তো ওর আয়নাইজেশন এনার্জি অনেক বেশি। সঙ্গে এর কোন এই যে বলেছে ফাঁকা ডি অরবিটাল নেই, যেটা তখন ধরে বলে আসছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোন এমটি ডি অরবিটাল নেই, এবং এটা পাই বন্ড তৈরি করতে ক্যাপাবল, পাই বন্ড তৈরি করতে পারে। এই মেন রিজনস গুলোর জন্য নাইট্রোজেন কিন্তু প্রচুর রকমের ইয়ে দেখায়, কি বলে, নাইট্রোজেন কিন্তু প্রচুর রকমের অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখায়, যেটা কিন্তু বাকিরা দেখায় না। নাইট্রোজেন নিচে আছে কে? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা কিন্তু অত দেখায় না, নাইট্রোজেনটা দেখায়। কি কি অ্যাবনর্মাল বিহেভিয়ার সেটা দেখবো। প্রথমে অ্যাবনর্মাল বিহেভিয়ার, নাইট্রোজেন একটা গ্যাস, যেখানে বাকিরা যারা আছে সেটা কি? ফসফরাস সলিড, আর্সেনিক সলিড, অ্যান্টিমনি সলিড, বিসমাথ সলিড মেটাল পুরোপুরি। তাহলে বাকিরা সবাই সলিড, ওয়ারাস নাইট্রোজেন গ্যাস। কেন গ্যাস? কারণ সলিড হতে গেলে কি লাগে ভালো করে বুঝবে, সলিড হতে গেলে ইন্টারমলিকুলার ফোর্স বেশি লাগে, মানে অন্যের সাথে বন্ড তৈরি করতে পারতে হবে। নিজের সাথে নিজের বন্ড তৈরি করতে পারলে সলিড হবে না, অন্যের সাথে বন্ড তৈরি করলেই, অন্য অ্যাটম গুলো, অন্য মলিকুল গুলো, অন্য পার্টিকেলের সাথে যদি বন্ড তৈরি করতে কেউ পারে, তাহলেই তার অ্যাটম গুলোর মাঝে, মলিকুল গুলোর মাঝে স্ট্রং ফোর্স তৈরি হবে, সে সলিড হতে পারে। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন পাই বন্ড তৈরি করে, একটা সিগমা দুটো পাই, যেটা আগেই দেখেছি। পাই বন্ড তৈরি করলে নাইট্রোজেনের 3টে ভ্যালেন্সি দুজনের মধ্যে ইউজ হয়ে যায়। মানে অন্যরা কি করছে, ধরো ফসফরাসের 3টে ভ্যালেন্সি আছে, ফসফরাস 3 জনের সাথে বন্ড তৈরি করার চেষ্টা করে 3টে ভ্যালেন্সি দিয়ে, ফসফরাস 3 জনের সাথে বন্ড তৈরি করার চেষ্টা করে 3টে ভ্যালেন্সি দিয়ে। ওয়ারাস নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন হচ্ছে একদম এরকম করে, নাইট্রোজেন দুজনের সাথেই 3টে ভ্যালেন্সি ইউজ করে ফেলে। তাহলে এর কাছে আর ভ্যালেন্সি আছে 3টে ভ্যালেন্সি, তো ম্যাক্সিমাম 3টে ভ্যালেন্সি ইউজ হয়ে গেছে দুজনের মধ্যে। তাহলে অন্যের সাথে কি করে বন্ড তৈরি করবে? অন্য মলিকুল গুলোর সাথে কিভাবে জুড়বে? অন্যদের সাথে যদি জুড়তে না পারে তাহলে কেমন করে সলিড হবে? তাই যেহেতু নিজের মধ্যেই বন্ড নিয়ে খুশি আছে, নিজের সাথে নিজের বন্ড বানিয়ে খুশি আছে, অন্যদের সাথে বন্ড বানানোর ইন্টারেস্ট নেই অত, কারণ পাই বন্ড তৈরি করতে পারছে সিগমা বন্ডের পাশাপাশি। তাই এটা আলাদা আলাদা মলিকুল হিসেবে এক্সিস্ট করছে। মলিকুল গুলোর মধ্যে অত জোট নেই, অত জোর নেই, অত স্ট্রেংথ নেই, মলিকুল গুলোর মধ্যে অত স্ট্রং বন্ড নেই, কারণ ইন্ডিভিজুয়াল এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এবং একটা মলিকুল পাশের মলিকুলের সঙ্গে বন্ড তৈরিতে ইন্টারেস্ট দেখাচ্ছে না, কারণ প্রত্যেকটা মলিকুল নিজের নিজের মধ্যে ট্রিপল বন্ড, একটা সিগমা দুটো পাই বন্ড তৈরি করে নিজের নিজের সাথেই থাকতে ইন্টারেস্ট দেখাচ্ছে। দুটো মলিকুলের মধ্যে যদি ভালো রকম বন্ড তৈরি না হয়, কেমন করে তারা সলিড হবে? তাই গ্যাস। কারণ এই নাইট্রোজেন মলিকুলটাও নিজের নিজের সাথেই বন্ড তৈরি করে থাকতে ইন্টারেস্টেড, ওই নাইট্রোজেন মলিকুলটাও নিজের নিজের সাথেই বন্ড তৈরি করে থাকতে ইন্টারেস্ট। এরা নিজে একে অপরের সাথে বন্ড তৈরি করতে ইন্টারেস্টেড নয়, যেটা কিনা ফসফরাসে ইন্টারেস্ট আছে।
কারণ ফসফরাস পাই বন্ড তৈরি করে না, কারণ ফসফরাসের সাইজ বড়। পাই বন্ড কারা তৈরি করতে পারে? যাদের সাইজ ছোট, আগেই বলেছি। মানে সাইজ যার ছোট সেই কাছাকাছি এসে একে অপরের সঙ্গে পাই বন্ডের ওভারল্যাপ করতে পারে। সাইজ বড় হয়ে গেলে পাই বন্ড অতটা ফ্রুটফুল হয় না, সাইজ বড় হয়ে গেলে তখন সিগমা বন্ডের দিকে চলে যায়। তাহলে সাইজ ছোট মানে কি দাঁড়াচ্ছে লজিকটা? সাইজ ছোট হলে কাছাকাছি আসতে পারে অ্যাটমগুলো কাছাকাছি আসতে পারলে পাই বন্ড তৈরি হতে পারে। পাই বন্ড তৈরি হলে নিজের সাথে নিজের বন্ড নিয়ে মত্ত থাকে, পাশের জনের সাথে বন্ড তৈরি করতে যায় না, তার মানে গ্যাস হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে গ্যাস তাহলে কেউ কেন হয়? তার মানে এর উল্টো লজিকটা কি? উল্টো লজিকটা হচ্ছে যা সাইজ বড় তারা অত কাছাকাছি, অ্যাটমগুলো অত কাছাকাছি আসতে পারছে না সাইজ যদি বড় হয়। একজন অ্যাটম অন্যজন অ্যাটম কাছাকাছি আসতে পারছে না কারণ দুজনেরই সাইজ বড় আছে। সাইজ বড় হলে কাছাকাছি আসতে পারছে না, কাছাকাছি আসতে না পারলে তারা পাই বন্ড তৈরি করতে পারবে না, তারা বাধ্য হবে সিগমা বন্ড তৈরি করতে, মানে পাশের জনের সাথে বন্ড করতে। অটোমেটিক্যালি তারা পাশের জনের সাথে বন্ড করতে বাধ্য হবে এবং তারা সলিডের দিকে চলে যাবে, গ্যাসের দিকে আসবে না। নাইট্রোজেন দেখলাম গ্যাস, একটা হচ্ছে এর প্রবলেম। অন্য প্রবলেমটা কি দেখো, ভালো করে দেখবে। এরা সবাই 4 জন করে মিলে, দেখতেই পাচ্ছ 4 জন করে মিলে এক একটা মলিকিউল তৈরি করে, অন্যদিকে নাইট্রোজেন মাত্র 2 জন, N2। একই কারণ যে সাইজে ছোট, কাছাকাছি আসতে পারে, পাই বন্ড বানাতে পারে, দুটো অ্যাটম মিলে তাদের মধ্যে নিজেদের মধ্যে 3খানা বন্ড বানিয়ে বসে আছে দুটো অ্যাটমের মধ্যে, অন্যদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তাই মাত্র দুটো অ্যাটম মিলে একটা মলিকিউল বানিয়ে নেয়। ওয়ারাস এদের অন্যদের প্রতি ইন্টারেস্ট আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা অনেকটা সোশ্যাল টাইপের, সবার সামনে মিলে মিশে থাকে। ফসফরাস 4 জন অ্যাটম আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, তার মানে অনেকের সাথে মিলেমিশে থাকছে কারা? যারা কিনা সাইজে বড়, যারা কিনা পাই বন্ড তৈরি করতে পারছে না, এরা সিগমা বন্ড তৈরির মাধ্যমে অন্যদের সঙ্গে মিলেমিশে থাকছে। ওয়ারাস নাইট্রোজেন সাইজে ছোট, কাছাকাছি আসতে পারে, পাই বন্ড তৈরি করতে পারে, তাই কাছাকাছি এসে যদি পাই বন্ড তৈরি করে নেয় তার মানে এরা নিজের সাথে নিজে থাকছে, অন্যদের সাথে অত যাচ্ছে না, তাই এরা গ্যাস হচ্ছে। এরা N2 থাকছে, ডাইঅ্যাটমিক, একটা মলিকুলে মাত্র দুটোই অ্যাটম আছে। ওয়ারাস এখানে মানে অতটা সোশ্যাল না, অতটা সবার সাথে মিশছে না, এরা কিন্তু মিশছে, 4 জন মিলে একটা করে বন্ড বানাচ্ছে, 4 জন মিলে একটা করে মলিকুল বানাচ্ছে। এক্সেপশন এগুলো। পরেরটা কি? নাইট্রোজেন আবার 3টে বন্ড বানিয়ে বসে আছে, তার মানে কি এর বন্ড ওই 3টে বন্ডকে ভাঙলে তবে কি রিঅ্যাকশন হবে। তার মানে নাইট্রোজেন কি খুব সক্রিয়, রিঅ্যাক্টিভ? হাইলি আনরিঅ্যাক্টিভ। নাইট্রোজেনের মধ্যে কটা বন্ড আছে? 3টে বন্ড আছে। এই 3টে বন্ডকে ভাঙতে পারলে তবে গিয়ে রিঅ্যাকশন হবে, তাই নাইট্রোজেন একেবারে হাইলি আনরিঅ্যাক্টিভ, কারণ 3টে বন্ডকে ভাঙার জন্য যথেষ্ট এনার্জি লাগবে। এই কারণে অ্যাটমসফিয়ারে 79% নাইট্রোজেন, ইয়েস অর নো? তারপরে সেই নাইট্রোজেনের কিছুই রিঅ্যাকশন করে না, একটা নাইট্রোজেন রিঅ্যাকশন করে না। তোমার অ্যাটমসফিয়ারে 79% নাইট্রোজেন আছে আর 21% অক্সিজেন আছে। অক্সিজেন রিঅ্যাকশন করে, অক্সিজেনকে আমরা ইনহেল করি, বডিতে যায়, রিঅ্যাকশন করে, সবকিছু হচ্ছে। কিন্তু নাইট্রোজেন তো বডিতে যায়, যখন ইনহেল করি তখন তো বেঁচে বেঁচে অক্সিজেনটাকে করি, নন নাইট্রোজেনটাকে ইনহেল করি। কিন্তু 79% অ্যাটমসফিয়ারে অক্সিজেন থাকা, নাইট্রোজেন থাকার পরও সেই নাইট্রোজেন কোনো কমে আসে না। কারণ কি? ট্রিপল বন্ড, 3টে বন্ড, হাই বন্ড এনার্জি, প্রচুর হাই বন্ধন শক্তি। এই বন্ডকে ব্রেক করলে তবে গিয়ে রিঅ্যাকশন হবে, তার জন্য হাই এনার্জি দরকার। নাইট্রোজেন কখনো রিঅ্যাকশন করে বলবো? একটা রিঅ্যাকশন দেখানোর চেষ্টা করছি। নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে NO গ্যাস তৈরি করে, কখন? যখন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি হয়। এত হাই টেম্পারেচারে গেলে তবে নাইট্রোজেনের মাঝের বন্ড ভাঙে। এবার এই এত হাই টেম্পারেচার কখন তৈরি হয়? যখন বিদ্যুৎ ক্ষরণ হয়, মানে বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ চমকালে এতটা হাই টেম্পারেচার তৈরি হয়, ওই হাই টেম্পারেচারে নাইট্রোজেন গ্যাস তখন ভাঙতে বাধ্য হয়। নর্মাল সূর্যের আলোতে যতই 50 ডিগ্রি টেম্পারেচার চলে যায় গরমকালে, নাইট্রোজেনের তো কিছু যায় আসে না, কারণ নাইট্রোজেনের কাছে এত হাই স্ট্রং বন্ড আছে, ট্রিপল বন্ড থাকার জন্য ও রিঅ্যাকশনই করবে না, ওই বন্ডকে ভাঙার মতন ক্ষমতাই নেই কারণ। ওই বন্ডকে ভাঙতে গেলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি হিট করতে হবে, যেটা এখানে খালি বিদ্যুৎ চমকের সময় তৈরি হয়। তাই বিদ্যুৎ চমকালে নাইট্রোজেন অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে দিয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে, NO গ্যাস তৈরি করে। তাহলে বলো নাইট্রোজেনের সবকটা, নাইট্রোজেন যে অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো আছে সেইগুলো তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার কিনা বলো? শুভশ্রী বলো। আমরা তাহলে আজকে নাইট্রোজেন পার্টটা পুরোপুরি শেষ করলাম, সেই কারণে জিজ্ঞেস করছি। আমাকে পুরোপুরি বলো নাইট্রোজেনের সবকটা অ্যাবনর্মাল বিহেভিয়ার সমস্ত কটা ক্লিয়ার কিনা। অর্থাৎ আমাদের নাইট্রোজেনটা শেষ হচ্ছে, এবার আমরা ফসফরাসে যাব, নেক্সট ক্লাসে আমরা ফসফরাসে যাব। ওকে, আজকে ক্লাসে আমরা মেনলি, আচ্ছা তাহলে তোমার বাড়িতে কাজ কি থাকবে? একটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চলছে, হ্যালো অ্যালকেনের প্রিপারেশন আমাদের হয়ে গেছে, হ্যালো অ্যারিনের প্রিপারেশন আমাদের হয়ে গেছে, হ্যালো অ্যালকেনের SN1 এবং SN2 রিঅ্যাকশন সেটাও আমাদের হয়ে গেছে। এই পার্টগুলো ভালো করে স্টাডি করতে শুরু করে দেবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই পি ব্লকটা পাশাপাশি পড়বে। পি ব্লক থেকে কি কি পড়বে?
এই আজকে যতটা পড়ালাম একদম বই বই ধরে ফলো করলে একদম পেরে যাবে। পি ব্লকে কি কি হয়েছে? পি ব্লকে আছে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই যে এলিমেন্ট গুলো আছে এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের জেনারেল গ্রুপ ট্রেন্ড গুলো আমরা স্টাডি করেছি। কার রেডিয়াস কেমন, কার ইলেকট্রোনেগেটিভ কেমন, কার মেটালিক ক্যারেক্টার আছে, কার নন মেটালিক ক্যারেক্টার আছে, কার আয়নিক এনার্জি কেমন, কার ইলেকট্রন অ্যাফিনিটি কেমন, জেনারেল ট্রেন্ড। সঙ্গে স্টাডি করেছি এদের হাইড্রাইড, নাইট্রোজেনের হাইড্রাইড যেমন NH3, ফসফরাসের হাইড্রাইড হচ্ছে PH3। সঙ্গে স্টাডি করেছি এদের অক্সাইড, এবং এখন স্টাডি করলাম এদের হ্যালাইড, ট্রাইহ্যালাইড, পেন্টাহ্যালাইড, এবং নাইট্রোজেন যে একটি এক্সেপশনাল বিহেভিয়ার দেখাচ্ছে তার কারণগুলো কি কি। এই তো এমসিকিউ কোশ্চেন গুলো ডিসকাস করলাম। অর্ডার গুলো আসে কারণ দিয়ে দেবে, বলবে নাইট্রোজেন হাইলি আনরিঅ্যাক্টিভ কেন, চারটে অপশন দিয়ে দেবে। তোমাকে বলতে হবে এখানে হাই বন্ড এনার্জি আছে কারণ ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। এখানে এমসিকিউ মানে যা পড়ছি এগুলোই এমসিকিউ এর কোশ্চেন। অর্ডার গুলো দিয়ে দেবে, বলবে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড দিয়ে লুইস বেসিসিটির অর্ডারে সাজিয়ে দাও, NF3, NCl3, NBr3, Ni3 লুইস বেসিসিটির অর্ডারে সাজিয়ে দাও। এরকম ভাবেই তোমাকে দিতে থাকবে। ওকে, তাহলে ক্যামেরা চলছে সাবধানে। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে, আমাকে জানাও একটু। আমরা তাহলে নাইট্রোজেনের পার্টটা আজকে পুরোপুরি শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে অর্ডার গুলো বারবার প্র্যাকটিস করতে হবে, গুলিয়ে যাবেই অর্ডার বারবার প্র্যাকটিস করতে হবে, সেই জন্য এটা সময় থাকতে পড়াচ্ছি। সেই কারণে অর্ডার যাতে গুলিয়ে না যায় তাই এটা সময় থাকতে আমরা করছি। কারণ এই চ্যাপ্টারটাকে আগে থেকে করতে শুরু করলে, এখন থেকে পড়তে শুরু করলে, বারবার যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার অর্ডারটা একদম ভালো করে মাথায় থাকবে। কারণ এইখানে অর্ডার বারবার প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমার অর্ডার মাথায় থাকবে। ওকে, তো ওটা লিখে লিখে যত বেশি করে স্টাডি করবে, সময় অনেক আগে থাকতে এই চ্যাপ্টারটা শুরু করেছি তার একটাই কারণে, এই চ্যাপ্টারটা যত আগে থাকতে তুমি স্টাডি করতে পারবে, যত বারবার করে স্টাডি করতে পারবে, তত তোমার সমস্ত অর্ডার ফর্ডার সবকিছু মাথায় থাকবে। তো এটা আর কিছুই নেই, এটা পুরোপুরি মাথায় রাখার ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা আজকে নাইট্রোজেনটাকে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ফসফরাসকে নিয়ে আসবো, কারণ আমাদের 5টা এলিমেন্ট আছে, তার মধ্যে নাইট্রোজেন আর ফসফরাসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাই নাইট্রোজেন এবং নেক্সট ক্লাসে থাকবে আমাদের ফসফরাস। তাহলে ফসফরাসের আবার কিছু এলিমেন্ট, ফসফরাস আবার কেমন বিহেভ করে, ফসফরাসের আবার অনেকগুলো অ্যাসিড আছে, ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, ঠিক আছে, মেটাফসফরিক অ্যাসিড, তো অনেকগুলো অ্যাসিড আছে। সেই অ্যাসিডগুলোতে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত সেটা থেকে কোয়েশ্চেন আসে। তো সেই কোয়েশ্চেন মানে ফসফরাসকে নিয়ে আসবো নেক্সট উইকে আমরা। গ্রুপ 15টাই সব থেকে বড়, গ্রুপ 15টা হয়ে গেলে গ্রুপ 16, 17 এ টাইম লাগবে না। সো গ্রুপ 15টাতে এখন থেকে ফোকাস করতে শুরু করে দাও। আমরা একদম বইয়ের অর্ডারেই আছে, তুমি যে ছায়ার বই যদি পড়ো একদম সেম অর্ডারে আমরা আছি। ওকে, তো বইটা থেকে পরপর দেখতে থাকো, অথবা আমরা তো ক্লাস নোটটা তুমি পেয়ে যাবে অ্যাপ থেকে। তাহলে ক্লাস নোটটা এবং বইটাকে ট্যালি করো। এখানে যদিও ক্লাস নোটটা বাংলায় থাকছে, বাট বাংলা ইংলিশ মিশিয়ে থাকছে, তোমার কাছে যে ইংলিশের বইটা আছে, তো বাংলা ইংলিশ মিশিয়ে তুমি ট্যালি করতে থাকো। অর্থাৎ ক্লাস নোটটা দেখো এবং সেই করেসপন্ডিং টপিকটা বইতে কোথায় আছে ট্যালি করো। দিয়ে সব পড়ার দরকার নেই, কারণ বইতে এই চ্যাপ্টার থেকে অনেক কিছু আছে। আমরা ক্লাস নোটে যে টপিকগুলো ডিসকাস করছি সেই টপিকগুলোই তুমি বই থেকে খুঁজে পড়তে থাকো। ক্লাস নোটটাও দেখো, সঙ্গে ক্লাস নোটে যে টপিকগুলো ডিসকাস করছি সেইগুলোই বই থেকে খুঁজে পড়তে থাকো, এবং বারবার করে অর্ডারগুলো লিখে প্র্যাকটিস করো। এইটা করতে পারলে তবেই কিন্তু তোমার ফাইনাল এক্সাম হলে আগের দিনকে অর্ডার তোমার মনে থাকবে, ঠিক আছে। বইতে পরপর তুমি অর্ডারগুলো পেতে থাকবে, অর্ডারগুলো বারবার করে লিখে প্র্যাকটিস করো। একদম বইয়ের সিকোয়েন্সই আমি রেখেছি ওই জন্য, যে তুমি বই থেকে খুঁজে পেতে কারোর কোনো অসুবিধা না হয়। কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমাদের সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অর্ডারগুলো বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। এটা ওয়ান টাইম প্র্যাকটিসের ব্যাপার না, যতবার করে প্র্যাকটিস করবে, মানে যদি পারো প্রতি সপ্তাহে যদি একবার করে পি ব্লককে প্র্যাকটিস করতে পারো, তবে দেখবে অর্ডার একদম গ্রিপে চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে নেক্সট উইকে আমাদের ফসফরাসকে নিয়ে আসছি। আচ্ছা, আর তোমরা হ্যালোঅ্যালকেন হ্যালোজেনটা যতটা হয়ে আছে সেটাও কভার আপ করে নাও, আর আপাতত নাইট্রোজেন অবধি এটা কভার করে নাও। ওকে, চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে ড্রপ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট উইকে।